ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সব দলে একমত, কোনো চাপে নেই সরকার, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। ঢাকা সহ ৭ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১২ জনের, আহত অন্তত ১৫। সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে পড়ে মা মেয়ের মৃত্যু। টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে শেকল বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি। তিক্ত অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি। জানালেন মানব পাচারকারী মাফিয়া চক্রে জড়িয়ে পড়েছে কোনো কোনো বাঙালি। বাংলাদেশের বাইরেও জড়িত ছিল, বাট লিবিয়া মাফিয়ারাও জড়িত ছিল। কি খবর, খায়া না খায়া জীবন যাপন করে পার হয়ে আসলাম। রুট পারে একটা লেভির কাছে আশ্রয় দিচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি খান তাজনীন আহসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবগঙ্গা পার্কে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের উপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি। বলেন, জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার। এছাড়া আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, কোনো ক্ষেত্রে একজন প্রার্থী থাকলে জনগণ না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবে। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। ৭ জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মা মেয়ে সহ ১২ জনের, আহত হয়েছেন অন্তত ১৫ জন। পুলিশ জানায়, ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা সপরিবারে সেজুতি ট্রাভেলসের বাসে করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। পাগলাবাজার এলাকায় পৌঁছালে ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলে মারা যান বাসের যাত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ৪০ থেকে ৪৫ জন মানুষ, ২ জন জায়গাত মারা যায়। আইসে দেখি যে গাড়ির তলে ২ জন লোক চাপা আছে, ২ জন আগে থেকেই মারা গেছিল। পরে আমরা তাদেরকে আমাদের জ্যাম জ্যাক এবং স্পিডারের মাধ্যমে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি। ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ২ জন, আহত হয়েছেন ৫ জন। গতরাত ৩:৩০টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যমুনা লাইনের একটি বাস দুর্ঘটনা কবলিত হওয়ার পর পুলিয়া এলাকায় রাস্তার পাশে থামানো ছিল। যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে দাঁড়ান। এ সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় বাসটিকে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে গতরাতে বাস চাপায় ইজি বাইকের চালক সহ ৩ জনের প্রাণ গেছে। রায়নাদি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ইজি বাইকটি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী বাসটি ৩ চাকার বাহনটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান ২ জন, গুরুতর আহত হন ১ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয় তার। এদিকে যশোরের চৌগাছায় সকালে বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এছাড়া রাজধানী লালমনিরহাট ও বাগেরহাটে সড়কে প্রাণ গেছে আরও ৩ জনের। পাঁচ দফা দাবিতে শাহবাগে চলছে দৃষ্টি প্রতিবন্ধীদের বিক্ষোভ সমাবেশ। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, যাচ্ছি তার কাছে।
রিয়াজ, যে সমাবেশে আপনি এই মুহূর্তে রয়েছেন তাদের দাবি দেওয়া সম্পর্কে একটু বিস্তারিত আমাদের জানাবেন। তারা আসলে মূলত গত 5 দিন ধরে অর্থাৎ আজকে 6ষ্ঠ দিনের মতো আন্দোলন করছে। শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন, দৃষ্টি প্রতিবন্ধী থেকে শুরু করে বা অন্যান্য যারা রয়েছেন, তারা তাদের মূলত 5 দফা দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন। সেই অবস্থানের প্রেক্ষিতে যেহেতু কোনো ধরনের সুরা হয়নি, সুতরাং সেই 5 দফা দাবিতে তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে তারা রওনা হয়েছিলেন এবং সেখানে প্রতিমধ্যে তাদেরকে শাহবাগ থানার সামনে আটকে দেওয়া হয়েছে, পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। এবং তারা যেটি বলছেন মূলত তাদের 5টি দাবির মধ্যে অন্যতম হচ্ছে তাদের বয়সসীমা 32 থেকে 35 করতে হবে এবং চাকরির ক্ষেত্রে মূলত তাদের যে সুবর্ণ নাগরিকত্ব যেটি রয়েছে সেটি বাতিল করে সেটি তারা বাতিল করতে চান। পাশাপাশি শ্রুতিলেখন যে নীতিমালা সেটি তারা বাতিল চান। এবং আরেকটি দাবি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তারা 2টি এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে 5টি করে তারা কোটা দাবি করেছেন। এবং তারা বলছেন যে এই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি মানা না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ চত্বরে অবস্থান করবেন। বিশেষ করে শাহবাগ বলতে আসলে জাদুঘরের সামনে যেটি শাহবাগ থানা বরাবর রয়েছে সেই সামনে তারা অবস্থান করবেন এবং যতক্ষণ পর্যন্ত না সুরাহা না হবে অর্থাৎ কর্তৃপক্ষের থেকে কোনো ধরনের আশ্বাস না মিলবে তারা এখানে অবস্থান করবে। আরেকটি কর্মসূচি তাদের রয়েছে কিছুক্ষণের মধ্যে, সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে শারীরিক চাহিদা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে এটি সনদ দেওয়া হয়, অর্থাৎ একটি কার্ড দেওয়া হয় সুবর্ণ নাগরিক সনদ। সেই সুবর্ণ নাগরিক সনদ বা নাগরিক কার্ডকে তারা এখানে পুড়িয়ে ফেলতে চান। তারা বলছেন যে রাষ্ট্র তাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করছে, সুতরাং এই কার্ড বা এই সনদ তারা রাখতে চান না। তারা রাষ্ট্রের অন্যান্য সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের মতো তারা বাঁচতে চান এবং তাদের যে জীবনধারণ সেটি তারা করতে চান। মূলত গ্র্যাজুয়েট যারা রয়েছেন সেই গ্র্যাজুয়েট সম্পূর্ণ ব্যক্তিদেরকে তারা এইসব চাকরির ক্ষেত্রে নিয়োগ চান এবং যতক্ষণ পর্যন্ত সাধারণ নীতিমালা বা তাদের জন্য যেসব বরাদ্দ রয়েছে সেগুলো তারা পূরণ না করা পর্যন্ত তাদের এই রাজপথে থাকার যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। স্টুডিও যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রিয়াজ। খাগড়াছড়ির বেতছড়িতে নদীর উপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন দেবে কাভার্ড ভ্যান আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। সকালে দীঘিনালা লংতু সড়কে এই ঘটনা হয়। স্থানীয়রা জানায় একটি কাভার্ড ভ্যান দীঘিনালা হয়ে লংতু যাচ্ছিল। এ সময় বেতছড়ির বেইলি ব্রিজে ওঠার পর সেতুর পাটাতন দেবে যায়। আটকা পড়ে কাভার্ড ভ্যানটি। এতে বন্ধ হয়ে যায় ওই রুটে যান চলাচল। সড়কের দুপাশে আটকা পড়ে যাত্রী ও পণ্যবাহী বহু যানবাহন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দ্রুত পাটাতন মেরামতের জন্য সেতু কর্তৃপক্ষকে বলা হয়েছে। আমরা আশা করব এই বিষয়টা যাতে দ্বিতীয়বার এর জন্য অঘটন না ঘটে, এটার জন্য যে অবস্থান থেকে আছে সবাই যেন সবার দায়িত্বগুলো যৌথভাবে পালন করে। মাত্র 3 টন মাল নিয়ে এই যে ব্রিজ, এই স্টিল ব্রিজ ভেঙে পড়ছে, এটার কোনো বিট নাই, নাট নাই। গাড়ির চলাচলের মালামাল নিয়ে যাওয়ার সময় ওভারলোডের কারণে ব্রিজ ভেঙে গাড়ির চাকা সহ ভিতরের দিকে চলে যায়। ভয়াবহ প্রতারণা আর নির্যাতনের স্মৃতি নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন 309 জন বাংলাদেশি। সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে সকাল 9:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। জানান মানব পাচার, মুক্তিপণ সহ মাফিয়া চক্রে জড়িত খোদ কিছু বাঙালি। তাদের কারণে অর্থ করে গেছে, নষ্ট হয়েছে সময়, আর যে ট্রমার মধ্য দিয়ে দিন কেটেছে তা থেকে বেরিয়ে আসা কঠিন। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন 3 বছর। মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরে বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। এরা লক দেয় নাই, লক টান দিয়ে দিছি ফাল এটা রানি অবস্থায় বাদে এমনি এরা দৌড়াইছি 2-1 পাক। আমি রুট আরে একটা লেবির কাছে আশ্রয় নিয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছি। নই জাগার গোড়া নিলে তো মারা 1 কোয়ার শেষ হইতাম, 40 লাখ যাইতে। অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের 7 জনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় 70 লক্ষ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। আর ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। ভাইকে পাইছি, আমাদের অনেক আনন্দ, আমার আনন্দ অনেক কান্না আসছে। আমি এই অবস্থা, আমরা 7 জন লোকের কাছ থেকে 9.5 লক্ষ করে এক একজনের কাছ থেকে টাকা নিয়েছে, এতটুকু আমি বলতে পারি ভাই। শুক্রবার সকাল 9:30টায় লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলের অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া দালাল চক্রের দৌরাত্ম্যের কথা। অভিযোগ সেসব মাফিয়া চক্রে জড়িত কোনো বাঙালি। বাংলাদেশের বাইরেও জড়িত ছিল, বাট লিবিয়া মাফিয়ারাও জড়িত ছিল।
সব কিছু মিলে আর কি এরকম। আপনি কি আশায় গিয়েছিলেন লিবিয়া থেকে? ইটালি আর পাড়ি দেওয়ার জন্য গেছিলাম, ইটালি পাড়ি দেওয়ার, কিন্তু দুর্ভাগ্য 5 বছর থাকলাম কিন্তু হলো না, লাস্টে কি খবর খায়া না খায়া জীবনযাপন করে পার হয়ে আসলাম। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী 309 জন লিবিয়া থেকে বিমানে ওঠেন। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবর্তনের জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। এর আগে 9 অক্টোবর প্রথম দফায় 309 জন দেশে ফিরেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল হয়েছে। সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ FII-9-এ যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল। সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি পদত্যাগ করেছে এমন খবরকে গুজব ও ভিত্তিহীন দাবি করে দলটির একাধিক নেতা বিষয়টি অস্বীকার করেছেন। দলটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি পদত্যাগ করেননি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারির পদত্যাগের খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, প্রায় 2 সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাত বলেন, এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে শেকল বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর গাজীপুর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল আকারে মহাসড়কে 1.5 ঘন্টার মতো অবস্থান নেন তারা। দাবি করেন, BTCL TNT কলোনি জামে মসজিদের ইমাম মুহিবুল্লাহ মিয়াজি গত বুধবার সকালে বাসা থেকে হাঁটতে বের হয়ে অপহৃত হন। পরদিন পঞ্চগড় থেকে শেকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, অখণ্ড ভারত ও ইসকনের পক্ষে কথা বলতে তাকে নানা সময় উড়ো চিঠি দেওয়া হচ্ছিল। আন্দোলনকারীদের দাবি, হুমকি না মানাতেই তাকে অপহরণ করা হয়। দ্রুত ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন তারা। সামনের দরজা খুলে একজনের রুমাল না টিস্যু হাতে নিয়ে এবং মুখটা চাপিয়ে ধরছে, আর পিছন থেকে একজনে আমার এই অপারেশনের জায়গা, পিছের আর কান সহ 3টা এমন জোরে জোরে থাপ্পড় দিছে, আমি আর সহ্য করতে পারি না, পড়িয়ে গেছি। খালি মারে আর কত গালিগালাজ করে, কিন্তু মানে এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলি বাংলাদেশের কারো ভাষা না। এদিকে ইসকন নিষিদ্ধ ও ইমাম মুহিবুল্লাহকে গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে সর্বস্তরের সচেতন মুসলিম সমাজ। জুমার নামাজের পর সদর মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় মিছিল। এ সময় তারা বলেন, পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে গাজীপুর থেকে ইমামকে গুম করে সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল। দ্রুত এই চক্রান্তকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আসছে। 7টি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3টি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। আর মন্ত্রণালয়ের 2 বিভাগও এক হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমিয়ে সেবা মানুষের দোরগোড়ায় নিতেই এমন পদক্ষেপ। স্বাধীনতার 54 বছরেও দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই খাতের সংস্কারের জন্য নেওয়া হয় বড় উদ্যোগ। বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ। সেবা, শিক্ষা ও গবেষণা
স্বাস্থ্যের পুরো কার্যক্রম চালাতে আছে 7টি প্রতিষ্ঠান। এগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ছিল, যার প্রভাব পড়ত কাজে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এগুলো ভেঙে এবার 3টি অধিদপ্তর হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। এটি সব হাসপাতালের সেবার বিষয়টি দেখভাল করবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দিয়ে হচ্ছে নতুন অধিদপ্তর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য। আর এমবিবিএস, ডেন্টাল ও নার্সিং সহ সব ধরনের চিকিৎসা সেবা ও গবেষণার দায়িত্বে থাকবে স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর। হাজার হাজার পদ আছে, এই পদগুলোকে অ্যালাইন করা তো খুবই কঠিন, মানে এইগুলোকে এই গ্রেড মিলিয়ে অ্যালাইনমেন্ট হওয়াটা সেটা একটা লম্বা প্রসেস। বাট আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্জ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাবো আশা করতে পারি, এবং এটা অনুমোদনও হয়ে যাবে আশা করি। এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে আর কি, যে গ্রেড 14-তে কে আছে এখানে, গ্রেড 16-তে কে আছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন হয়ে গেলে পরে কিন্তু ডিজিগুলো তো আমাদের এখান থেকে হবে, সো এটা আমাদের বেশি সময় লাগা উচিত না, 1 মাস 1.5 মাস এরকম। আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নাম মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি। ওষুধের পাশাপাশি কসমেটিকের বিষয়টি দেখবে এই প্রতিষ্ঠান। আমরা যে লোক বদলানো এগুলো বা এই ডিজিওডি মেলানো এগুলো তো সবগুলোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কম্প্রিহেন্সিভ কেয়ারটা পায় অ্যাট দ্য পয়েন্ট, মানে ওনার প্রয়োজনের মুহূর্তে উনি যেন একটা প্যাকেজ অফ সেবা উনি পান, এটা নিশ্চিত করাটাই আসলে সব কিছুর মূল উদ্দেশ্য। ওষুধ, ভ্যাকসিন, ডিভাইস সহ সব স্বাস্থ্য প্রযুক্তির উপযোগিতা মূল্যায়নে হচ্ছে হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট ইউনিট। এটি স্বাস্থ্য খাতে সব ধরনের প্রযুক্তিগত ক্রয়, সংগ্রহ এবং অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হয়ে গেল লিডারশিপ বিষয়ক সেমিনার লিডিং ইয়োরসেলফ থ্রু টাফ টাইম। দুপুরে ধানমন্ডিতে এর আয়োজন করে এক্সিকিউটিভি। অনুষ্ঠানটিতে 45 জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ দেন মোহাম্মদ আকবর হোসেন। আয়োজকরা জানান, এমন প্রশিক্ষণ সেমিনারের মাধ্যমে দলকে নেতৃত্ব দান ও নিজের নেতৃত্ব গুণ বৃদ্ধিতে সহায়তা করবে, পাশাপাশি কৌশলী মনোভাব তৈরিতে সাহায্য করবে প্রশিক্ষণটি। এছাড়াও সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনে এগিয়ে যাবার প্রেরণা পাবেন অংশগ্রহণকারীরা। নেতৃত্ব বিকাশের এমন আয়োজন ভবিষ্যতে চলমান রাখবে বলে জানান আয়োজকরা। আমরা এখানে বেশ ভালোই সাড়া পাচ্ছি, বিকজ বিগত লাস্ট 5 বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রফেশনালদের মধ্যে লিডারশিপ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স, কমিউনিকেশন, প্রোডাক্টিভিটি এগুলো শেখার জন্য হাঙ্গার তৈরি হয়েছে। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা আমাদের দেশটাকে যদি এগিয়ে নিতে যাই তাহলে আমাদের লিডারশিপটা ইমপ্রুভ করতে হবে। বিভিন্ন লেয়ারের প্রোগ্রাম নিয়ে আসছি জানুয়ারিতে, তো আমরা আশা করছি যে আমাদের পাশাপাশি অন্যান্য যারা লিডারশিপ অর্গানাইজেশন আছে তারাও এগিয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স 5ম মেগা রিইউনিয়ন ও এজিএম অনুষ্ঠিত হচ্ছে আজ। বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় ডুফার পুনর্মিলনী আয়োজন। সকাল 9টায় র্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও টিএসসি এসে শেষ হয়। পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে টিএসসি জুড়ে উৎসবের আমেজ। 5ম ডুফা পুনর্মিলনী স্মরণীয় করে রাখতে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে পুরো টিএসসি। অনুষ্ঠানে উচ্ছ্বসিত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নিয়েছেন। শিশুরাও খেলাধুলা ও ছোটাছুটির মধ্য দিয়ে মেতে উঠেছে আনন্দ উচ্ছ্বাসে। বন্ধুরা পুরনো স্মৃতিচারণ করছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভালো লাগার কথা জানান সবাই। বলেন, দীর্ঘ সময় পর অনেক বন্ধুদের সাথে দেখা হয়, আনন্দের ভাষা প্রকাশ করা সম্ভব না। এমন আয়োজনের মাধ্যমে বন্ধুরা প্রতি বছর একত্রিত হতে পারবেন বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। আমরা বাচ্চা হয়ে যাই, মনে হয় সেই আমরা ফার্স্ট ইয়ারেই আছি। আমাদের যে প্রায় 2 যুগ চলে গেল এটা আর তখন মনে হয় না। খুবই ভালো লাগে, অনেকদিন পর দেখা হয় আর মনে হয় যে ওই বয়সেই আছে সবাই। এখানে আমি আমার মার সাথে এসেছি, এখানে আমার সাথে অনেক বন্ধুর দেখা হয়েছে। মনে হয় যে আমরা সেই ক্লাসে আসতেছি, ক্লাস করতেছি, গল্প করতেছি, এরকমই লাগে। এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে কমার্স, আর্টস, সায়েন্স সবার একটা মিলন কেন্দ্র। পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাজশাহী মেডিকেল থেকে ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় গাজ্জালী মুন্সির। স্থানীয়রা জানায়, উপজেলার পোংলি গ্রামে হাজি গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ঈদের নামাজে ঈদগাহ মাঠে সামনে বসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। দীর্ঘদিনের বিরোধের জের ধরে বৃহস্পতিবার এলাকায় উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। আহত হন গাজ্জালী মুন্সি সহ অন্তত 20 জন। এ ঘটনায় দুপক্ষই থানায় মামলা করেছে। 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ।